রচনা দেবী তার স্বামী স্বপন বাবু এবং ছেলে তন্ময়ের সঙ্গে বাস করে। কিছুদিন আগেই তন্ময় একটা প্রাইভেট সেক্টরে চাকরি পায়, তাই রচনা দেবী ঠিক করে এবার সে তার ছেলের বিয়ে দেবে। আর তাই রচনা দেবী তন্ময়ের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে ঠিক করে। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে প্রিয়াঙ্কার সঙ্গে তন্ময়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর প্রিয়াঙ্কা দেখতে খুবই সুন্দরী ছিল, সেই সাথে সে অত্যন্ত বুদ্ধিমতী ছিল। কিন্তু তখনও পর্যন্ত প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা জানে না যে প্রিয়াঙ্কার মধ্যে একটা বাজে স্বভাব আছে। আর সেই স্বভাব হলো সে প্রত্যেক দিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে। শুধু তাই নয়, সে ঘুম থেকে ওঠার পর তার বাড়ির প্রত্যেককে ঘুম থেকে ডেকে তোলে। বিয়ের পর কালকে ভোরবেলা উঠে প্রথমে স্নান করতে হবে, তারপর শ্বশুরবাড়ির লোকেদের জন্য রান্না করতে হবে, আর আমার বরকে ঘুম থেকে তুলে অফিসেও তো পাঠাতে হবে। উফ, কত কাজ! আমি এতদিন ধরে এই কাজগুলো করার জন্যই তো স্বপ্ন দেখে এসেছি। আর একবার যখন বিয়ে হয়েছে, আমি আমার দায়িত্বে কোনো রকম কোনো খামতি রাখবো না। এই বলে প্রিয়াঙ্কা ঘড়িতে ভোর 5টার সময় অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে তন্ময় তার বিয়ে উপলক্ষে অফিস থেকে বেশ কিছুদিনের জন্য ছুটি নেয়। তাই সে ভাবে যে কয়েকটা দিন সে বেলা পর্যন্ত ঘুমাতে পারবে। কিন্তু ভোর 5টা বাজতে না বাজতেই ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। আর সেই অ্যালার্ম একেবারে বিশ্ববিখ্যাত অ্যালার্ম। এত জোরে অ্যালার্মের শব্দ শুনি তন্ময় ধপ করে খাট থেকে পড়ে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কারও ঘুম ভেঙে যায়। যাক বাবা, আজকে আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর কি হলো, তুমি খাট থেকে পড়ে গেলে কেন? সত্যি আমি প্রথম মানুষ দেখলাম যে কিনা অ্যালার্মের শব্দ শুনে ভয় পেয়ে যায়। উফ, তুমি পাগল নাকি? এত ভোরবেলা ঘড়িতে অ্যালার্ম দিয়েছো কেন? সবেমাত্র 5টা বাজে তো। আর আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, আমাদের ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়। তাই তুমি আবার ঘুমিয়ে পড়ো আর আমাকেও ঘুমাতে দাও। মানে ভোরবেলা 8টার সময় কেউ ওঠে নাকি? ও, এখন বুঝতে পেরেছি। এই কারণেই তোমরা এত মোটা সোটা আর তোমরা অসুস্থ। প্রত্যেক দিন ভোর 5টার সময় উঠতে হয়। আমি তো ছোটবেলা থেকে অন্তত তাই শিখে এসেছি। এবার যখন আমার এই বাড়িতে বিয়ে হয়েছে, প্রত্যেককে ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠতে হবে, তা না হলে আমি কিন্তু কাউকে রেহাই দেব না। এই বলে প্রিয়াঙ্কা বাথরুমে চলে যায়। আর সে তাড়াতাড়ি করে ঠান্ডা জলে স্নান করে নেয় এবং বাইরে এসে পরিষ্কার জামা কাপড় পরে রান্নাঘরে রান্না করতে চলে যায়। কিন্তু অন্যদিকে তন্ময় একেবারে চুপচাপ খাটের উপর বসে থাকে, কারণ এখনো পর্যন্ত তার ঘুম পূরণ হয়নি। কিন্তু সে যখনই ঘুমাতে যায়, ততবারই তার নতুন বউ তাকে এসে বকা দিয়ে চলে যায়। ফলে তন্ময় ঘুম থেকে উঠতে বাধ্য হয়। আমি তাড়াতাড়ি করে সবার জন্য গরম গরম সুজি, হালুয়া, লুচি, আলুর দম সবকিছু রান্না করে নিই। তারপর সবার জন্য গরম গরম চা করে নিয়ে যাব। আজকে আমার শ্বশুর বাড়িতে প্রথম রান্না, কিন্তু এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। ইস, কি বাজে ডিসিপ্লিন! এই বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে সমস্ত রান্না বান্না করে নেয় আর শ্বশুর শাশুড়ির জন্য চা করে তাদের ঘরে নিয়ে চলে যায়। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। রচনা দেবী ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে যে নতুন বৌমা নতুন শাড়ি পরে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একি বৌমা, তুমি আমাকে ডাকুনি কেন? সকাল 8টা বেজে গেছে আর আজকে আমার এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি। অ্যালার্মটাও তো বাজেনি আজকে। তোমাকে একা একা রান্নাঘরে সব কাজ করতে হলো বলো? এই কথা বলতে না বলতে রচনা দেবী ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে সবেমাত্র ভোর 5:30 বাজে। এই দেখে রচনা দেবী ভালো করে চোখ দুটো রগড়ে নিয়ে বলে, ওই দেখো তন্ময়ের বাবা, ঘড়িটা আবার খারাপ হয়ে গেছে। কখন 8টা বেজে গেছে আর ঘড়িতে দেখাচ্ছে 5:30 বাজে। তুমি আজকে এই ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করবে। আমার আর ভালো লাগে না, প্রত্যেক দিন ঘড়িটা খারাপ হয়ে যাচ্ছে। আরে না না মা, ঘড়ি খারাপ হয়নি, ঘড়িতে একদম ঠিক সময় দেখাচ্ছে। এখন সবেমাত্র 5:30টাই বাজে। আর আমার প্রত্যেক দিন ভোর 5টা বাজতে ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই আমি উঠে আপনাদের জন্য চা করে নিয়ে এসেছি। এই নিন, গরম গরম চা খেয়ে নিন। আর বাবা, আপনার জন্য কিন্তু আমি স্পেশালি আদা দিয়ে চা করেছি। এভাবেই গরম গরম চা প্রিয়াঙ্কা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয়। এর ফলে তাদের দুজনেই ঘুম ভেঙে যায়। তাই তারা দুজনেই বিরক্ত বোধ করে। কিন্তু প্রিয়াঙ্কার যেহেতু সবেমাত্র বিয়ে হয়েছে, তাই তাকে প্রথম দিন কেউ কিছু বলতে পারে না। তবে ভোর 5টার সময় উঠে এরকম ভাবে চা খাওয়ার পর সকলেই ভীষণ পরিমাণে হাই তুলতে শুরু করে। কিন্তু অন্যদিকে প্রিয়াঙ্কার উৎসাহে কোনো কমতি নেই। সে শ্বশুরবাড়ির লোকেদেরকে গরম গরম লুচি, আলুর দম এবং সিমুইয়ের পায়েস বানিয়ে খেতে দেয়।
বৌমা, তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না করেছো, তোমার কোনো ক্লান্তি নেই? আমাদের তো ভীষণ ঘুম পাচ্ছে, তাই তুমি বরঞ্চ যাও, একটু গিয়ে ঘুমাও, আর আমরাও একটু ঘুমাই। আজকে কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হয়ে গেল। না না মা, একবার যখন ঘুম থেকে উঠেই পড়েছেন তখন কিন্তু আপনারা আর ঘুমাতে পারবেন না। আমি আপনার ছেলেকেও বলেছি কোনো অফিস ছুটি নিতে হবে না, আজকে থেকেই ও অফিসে যাবে। আর এখন আমি বাজার করতে যাব, তারপর দুপুরের রান্নাটাও তো করতে হবে। সে কি, আমরা কেউ ঘুমাতে পারবো না? তার থেকে বরং তুমি রান্না বান্না করো, আমাদেরকে একটু ঘুমাতে দাও। না, একদম নয়। বিছানা থেকে একবার উঠে গেলে আর দ্বিতীয়বার বিছানায় যাওয়া যাবে না। ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে এভাবেই মানুষ করেছে। প্রত্যেক দিন ভোর 5টার সময় ওঠা, তারপর তাড়াতাড়ি করে সারাদিনের কাজ সেরে নেওয়া, আর রাত্রি 10টার সময় ঘুমাতে যাওয়া। এই বলে প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে যায়, আর অন্যদিকে তন্ময় তৈরি হয়ে নিজের অফিসের দিকে রওনা দেয়। কিন্তু অফিসে গিয়ে তন্ময়ের কিছুতেই কাজে মন বসে না, কারণ সে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। ফলে সে তার বসের কাছে বকা খায়। আর বাড়িতে রচনা দেবী এবং স্বপন বাবু সারাদিন ঘুমে ঢলতে থাকে। এভাবেই প্রত্যেকদিন প্রিয়াঙ্কা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে, আর তার পাল্লাই পড়ে তার শ্বশুর বাড়ির লোকেদেরকেও ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়তে হয়। ফলে কারোরই ঘুম সম্পূর্ণ হয় না। আর একদিন রচনা দেবী না পেরে প্রিয়াঙ্কার মা মালিনী দেবীকে ফোন করে বলে, আচ্ছা দিদি, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার মেয়েকে বিয়ের আগেও এরকম ভোর 5টার সময় ঘুম থেকে উঠতো? কারণ শ্বশুর বাড়িতে এসে আপনার মেয়ে প্রত্যেক দিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়ছে আর সারাদিন ঘুমাচ্ছে না। এভাবে যদি ও শরীর খারাপ করে তখন কিন্তু আমাদের ঘাড়ে দোষ চাপাতে পারবেন না আপনারা। না না, আপনি ভুল ভাবছেন, ওর একদম শরীর খারাপ করবে না। আসলে আপনি হয়তো জানেন না, আমার স্বামী কিন্তু মিলিটারিতে চাকরি করত। সেই জন্য ওর বাবা আমাকে আর আমার মেয়েকে প্রত্যেকদিন ভোর 5টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করিয়েছে, আর এখনো পর্যন্ত আমার মেয়ের সেই অভ্যাসটা থেকে গেছে। কিন্তু তাই বলে আমাদের তো সেই অভ্যাস নেই, বলুন? কি জ্বালায় পড়েছি। ঠিক আছে, রাখলাম। এই বলে রচনা দেবী ফোন রেখে দেয়। আর সে ভালো করে বুঝতে পারি যে বৌমা মিলিটারি শাসনের মানুষ, সেই বৌমা প্রত্যেকদিন ভোর 5টার সময় ঘুম থেকেই উঠবে, আর তার সময়ের কোনো অন্যতা হবে না। এই ভেবে রচনা দেবী ভয় পেয়ে যায়। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। আর একদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে নতুন বৌমা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে ডাকতে শুরু করে দেয়। ওই দেখো গিন্নি, হিটলার নতুন বোমার ঘুম ভেঙে গেছে, আর 5টা না বাজতে বাজতে আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। কি জ্বালাই পড়েছি বলো তো? রাত্রিবেলা তো একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, আর এত ভোরবেলা তোমার বোমা ঘুম ভাঙিয়ে দিচ্ছে। যত সব। চুপ করো, আস্তে কথা বলো। যদি এসব কথা আবার বৌমার কানে চলে যায় তাহলে কালকে থেকে দেখবে ভোর 4টের সময় ঘুম ভাঙাবে। এই বলে রচনা দেবী এবং স্বপন বাবু গিয়ে দরজা খোলে, আর তারা নতুন বৌমাকে দেখে অবাক হয়ে যায়। কারণ নতুন বৌমা হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকে, আর তাকে এরকম জামা কাপড় পরে থাকতে দেখে দুজনেই চোখে হাত চাপা দেয়। এ বাবা, আমাকে দেখে চোখে হাত চাপা দিচ্ছেন কেন? এই নিন, আপনাদের জন্য হাফ প্যান্ট গেঞ্জি নিয়ে এসেছি। তাড়াতাড়ি রাত্রিবেলার বাসি কাপড় পাল্টে এই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে নিন। আমরা সবাই মিলে আজকে ছাদে গিয়ে এক্সারসাইজ করব, কারণ ভোর 5টার সময় এক্সারসাইজ করলে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকে। না না, আমরা এক্সারসাইজ করতে পারবো না, আর এরকম তোমার মতো হাফ প্যান্ট আর গেঞ্জিও পরতে পারবো না। নতুন বৌমা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছো। প্রত্যেকদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠছো আর আমাদেরকে জ্বালাতন করছো। আজকে আবার বলছো এক্সারসাইজ করতে হবে। আপনারা শরীর চর্চা করেন না বলেই তো এরকম ফুলে আলু হয়ে যাচ্ছেন। সুতরাং আমি এরকম অনিয়ম মেনে নেব না। তাড়াতাড়ি এক্সারসাইজ করবেন, নাকি ঘর থেকে চাবুক নিয়ে এসে চাবুকের বাড়ি মারবো। নতুন বৌমার মুখে এরকম কথা শুনে শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। আর তারা তখনই হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে নেয় এবং নতুন বৌমার সঙ্গে ছাদে গিয়ে এক্সারসাইজ করতে শুরু করে। নতুন বৌমা গান চালিয়ে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে এক্সারসাইজ করায়। এর ফলে কিছুক্ষণের মধ্যেই রচনা দেবী এবং স্বপন বাবু দুজনেরই গায়ে, হাতে পায়ে, কোমরে ব্যথা হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই থাক। কালকে আবার ভোরবেলা উঠে আমরা এক্সারসাইজ করব। চলুন আমার সঙ্গে নিচে চলুন, আপনাদেরকে স্যুপ বানিয়ে খাওয়াবো। কারণ আমার বিয়ে হয়ে গেছে অনেকদিন হলো, লুচি, মাংস, তেল ঝাল অনেক কিছুই খেয়ে ফেলেছি। তাই এখন কিন্তু আপনাদেরকে হেলদি লাইফস্টাইল মেনে চলতে হবে। এই বলে নতুন বৌমা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে লিভিং রুমে নিয়ে গিয়ে এবং তাদেরকে স্যুপ খেতে দেয়। আর সেই স্যুপ ছিল করলা এবং উচ্ছে দিয়ে তৈরি। একই এরকম তেতো স্যুপ আবার কেউ খেতে দেয় নাকি? আমরা কিছুতেই এরকম স্যুপ খাবো না। তুমি স্যুপ বানিয়েছো, তুমিই খাও, আর আমাদেরকে লুচি তরকারি বানিয়ে নিয়ে এসে দাও।
প্রিয়াঙ্কা কিছুতেই তার শাশুড়ি মায়ের কোনো কথা শুনতে চায় না, তাই বাধ্য হয়ে তাদের দুজনকে জোর করে তেতো স্যুপ খেতে হয়। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার পরিবার একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। তোমরা কেউ চিন্তা করো না, বৌমা যখন ঘরে বসেছিল তখন আমি রান্নাঘরে গিয়ে ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, তাই কালকে ভোর 5টার সময় ও কিছুতেই ঘুম থেকে উঠতে পারবে না, আর আমরাও একটু আরাম করে ঘুমাতে পারবো তাহলে। এই শুনে তন্ময় এবং তার বাবা খুবই খুশি হয়, আর তারা রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন ভোর 5টা বাজতে না বাজতেই প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায়, আর সে ঘুম থেকে উঠে সকলকে ডাকাডাকি করতে শুরু করে। এর ফলে তন্ময় এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। মা, তুমি যে বললে তুমি নাকি ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছো, তাহলে ও আবারও কি করে ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে পারলো? ওর পেটের মধ্যে তো ঘুমের ওষুধও কাজ করছে না। আমি কি করে বলবো? তোর বউয়ের তো ভোর 5টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই ঘুমের ওষুধও তোর বউয়ের ঘুমকে হার মানিয়ে দিচ্ছে। ওই ঘুমের ওষুধ খেয়ে তোর বাবা তো 2 দিন ধরে ঘুমায়, কিন্তু তোর বউকে দেখ, ওর চোখে তো কোনো ঘুমই নেই। আমার আর ভালো লাগছে না। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন রচনা দেবী তার নতুন বৌমার কাছে গিয়ে বলে, বৌমা, তুমি তো প্রত্যেকদিন ভোরবেলা 5টার সময় ঘুম থেকে ওঠো, তাহলে কালকে আমাদের খুব সুবিধা হবে, কারণ কালকে আমরা সবাই ঘুরতে যাব। চলো আজকে আমরা তাড়াতাড়ি করে সবাই ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের ভোরবেলা উঠতে হবে। আর কালকে যে করেই হোক আমি ঘুরতে যাব, কারণ আমার বান্ধবী ওর পরিবারকে নিয়ে ঘুরতে যাবে, আর আমি কিছুতেই পিছিয়ে পড়তে পারবো না। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়, আর সবাই মিলে রাত্রিবেলা ঘুমাতে চলে যায়। কিন্তু পরের দিন ভোরবেলা কিছুতেই প্রিয়াঙ্কার ঘুম ভাঙতে চায় না, কারণ সেদিন প্রিয়াঙ্কা অ্যালার্ম দিয়ে ঘুমায়নি, তাই কারোরই সেদিন ভোরবেলাতে ঘুম ভাঙে না। আর সকালবেলা 10টার সময় রচনা দেবী ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে একেবারে ভয়ে আটকে ওঠে, আর সে চিৎকার করে সকলকে জাগিয়ে তোলে। কি ব্যাপার তন্ময়, আজকে তো সকাল 7টার সময় ট্রেনের টিকিট কাটা ছিল, আর তোর বউ যে বলেছিল ভোর 5টার সময় আমাদেরকে ডেকে তুলবে, তাহলে ওর আজকে ঘুম ভাঙলো না কেন? এ আবার কেমন অবাক কাণ্ড! তার মানে ও প্রত্যেকদিন ইচ্ছা করে আমাদের জ্বালানোর জন্য ভোর 5টার সময় ঘুম থেকে ডেকে তুলে দেয়, তাই তো? বিশ্বাস করো মা, আমিও বুঝতে পারছি না, কিন্তু এখনো ঘুমাচ্ছে। আর আমি ওকে কতবার ঘুম থেকে ডাকলাম, ও তো ঘুম থেকে উঠতেই চাইছে না। ওর মনে হয় শরীর খারাপ করছে, জানো তো, আমার খুব ভয় লাগছে। তন্ময়ের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, আর তারা সবাই মিলে প্রিয়াঙ্কাকে ডাকাডাকি করতে শুরু করে। কিন্তু প্রিয়াঙ্কার ঘুম কিছুতেই ভাঙতে চায় না, কারণ সে সেদিন একেবারে মোষের মতো ঘুমায়। আর প্রিয়াঙ্কাকে অনেক ডাকাডাকি করার পরও যখন তার কিছুতেই ঘুম ভাঙে না, তখন তার পরিবারের সকলে বাধ্য হয়ে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। আমার মনে হয় উনি ঘুমের ওষুধের এফেক্টে ঘুমাচ্ছেন, কারণ এরকম ঘুম একমাত্র ঘুমের ওষুধ খেয়েই সম্ভব। আর আপনারা চিন্তা করবেন না, উনি আজকে সারাদিন এরকম ভাবে ঘুমাবেন। আর আপনাদের কাছ থেকে যা যা কেস শুনলাম, তাতে উনি যেহেতু ভোর 5টার সময় ঘুম থেকে ওঠেন, তাই অনুসারে এটা ঘুমের অনেক দরকার, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে সকলেই চুপ করে থাকে, কারণ তারা ভালো করে বুঝতে পারে একদিন আগে তারা নতুন বৌমাকে বেশি করে ঘুমের ওষুধ খাইয়েছে, কিন্তু সেই ঘুমের ওষুধের কাজ যখন হওয়ার কথা তখন না হয়ে আজকে হয়েছে, তাই তারা কিছুই বলতে পারে না। এর ফলে একদিনের বদলে 1.5 দিন পর প্রিয়াঙ্কার ঘুম ভাঙে। আর প্রিয়াঙ্কা যখন তার পরিবারের কাছ থেকে ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারটা জানতে পারে, তখন প্রিয়াঙ্কা নিজের ভুল বুঝতে পারে। তাই সে নিজে এখন প্রত্যেকদিন ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠলেও কাউকে সে আর ভোরবেলা ওঠার জন্য বিরক্ত করে না। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। সঙ্গীতা এবং রূপালী 2 যা ছিল, তারা তাদের স্বামী, ছেলে মেয়ে এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করত। তাদের স্বামীরা অর্থাৎ বাড়ির 2 ছেলে আকাশ এবং আবির 2 ভাই একই ফ্যাক্টরিতে কাজ করত। আর তারা 2 ভাই যা টাকা ইনকাম করত তাই দিয়েই তাদের সংসার খুবই হেসে খেলে চলে যেত। কিন্তু তবুও সঙ্গীত এবং রূপালী 2 বোমার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ লেগেই থাকতো। কখনো ঘরের কাজকর্ম করা নিয়ে, কখনো ছেলে মেয়েদের দেখাশোনা করা নিয়ে, আবার কখনো বা জমির ভাগাভাগি নিয়ে তারা 2 যা ঝগড়া ঝামেলা করেই থাকতো। এর ফলে তাদের শাশুড়ি মা ভুক্তভোগীতে পরিণত হতো। আর এখন বর্ষাকালে তাদের 2 জায়ের ঝগড়াঝাটির পরিমাণ আরো বেড়ে যায়। এমনই একদিন সকালবেলা, কিরে ছোট, তুই তো দেখছি ভীষণ চালাক। সকাল সকাল উঠে সব জামা কাপড় কেচে নিলি, আর উঠানের সব দড়িগুলোতে নিজের জামা কাপড় মেলে দিয়েছিস। আমি জামা কাপড় মেলবো কোথায় এবার? আমার তো জামা কাপড় মেলার আর কোনো জায়গাই নেই। এতে চালাকের কি আছে দিদি? আমি যদি সকাল সকাল উঠে আমার কাজ মিটিয়ে নিই, এতে তো আমারই সুবিধা। আর তাছাড়া এখন তো বর্ষাকাল, আমার ছেলেটা অনেক জামা কাপড় নোংরা করছে, তাই আমি জামা কাপড় জমিয়ে না রেখে প্রত্যেকদিন কেচে দিচ্ছি।
আরে তোর বোধহয় একাই বাচ্চা আছে, আমার তো বাচ্চা নেই। তুই যদি রোজ রোজ জামা কাপড় কেচে উঠানের দড়িগুলোতে মেলে দিস, তাহলে আমি জামা কাপড় কেচে কোথায় মেলবো? তোর মাথায়? সেটা তোমার টেনশন, তুমি কোথায় জামা কাপড় মেলবে তা নিয়ে আমি চিন্তা করতে যাব কেন? এতই যদি জামা কাপড় কোথায় মেলবে তোমার চিন্তা হয়, তাহলে সকাল সকাল উঠে জামা কাপড় কেচে নাওনি কেন? আর এমনিও এখন আকাশে অনেক মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই তুমি আজকে জামা কাপড় কেচো না, তাতেই ভালো হবে। আমি কি এখন তোর কথা শুনে কাজ করব নাকি? তাড়াতাড়ি উঠানের দড়িগুলো থেকে জামা কাপড় তুলে ফাঁকা কর, আমি এখনই জামা কাপড় কেচে নিয়ে আসছি। আমিও দেখি আমার জামা কাপড় এখান থেকে কে সরাই। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি কার এত সাহস আমার জামা কাপড় এখান থেকে সরিয়ে দেয়। তুই আমার সাহস দেখতে চাইছিস? দাঁড়া, আমি দেখাচ্ছি। এই নে, আমি তোর শাড়ি কাদার মধ্যে ফেলে দিয়েছি, দেখ তোর শাড়ি আরো পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুন চকচক করছে, দেখ। এই দেখে রূপালী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তার বড় জায়ের উপর প্রতিশোধ নেবে বলে তখনই তার বড় জায়ের ঘরে চলে যায়, আর সঙ্গীতার আলমারি থেকে একটা নতুন বেনারসি শাড়ি বের করে নিয়ে আসে, আর সেই শাড়ি সে উঠানের জলকাদার মধ্যে ফেলে দেয়। আর যা দেখে সঙ্গীতাও খুবই রেগে যায় এবং রূপালীর গালে ঠাসিয়ে একটা চড় মারে। আর রূপালীও নিজেকে কম বলে মনে করে না, সেও তার বড় জায়ের গায়ে হাত তুলতে শুরু করে। আর তারা দুজনেই উঠানের জলকাদার মধ্যে একেবারে ফুটবল খেলার মতো একে অপরের সঙ্গে মারপিট করতে থাকে। আর তাদের মধ্যে মধ্যস্থতা করতে তখনই তাদের শাশুড়ি মা সেখানে ছুটে আসে। আরে কি হচ্ছেটা কি? তোমরা ছোট বাচ্চাদের মতো এরকম ভাবে মারপিট করছো কেন? কোথায় বর্ষাকালে দুই জায় মিলেমিশে বাড়ির কাজ করবে তা নয়, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো। এখনই বৃষ্টি শুরু হবে, সেদিকে তোমাদের কি কোনো হুঁশ আছে? এমন বলতে না বলতেই হঠাৎ করেই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে, আর এর ফলে মুহূর্তের মধ্যেই উঠানে মেলে রাখা রূপালীর সমস্ত জামা কাপড় ভিজে যায়। আর যা দেখে সঙ্গীতা খুবই খুশি হয়ে বলে, যাক খুব ভালো হয়েছে, ভাগ্যিস আজকে আমি জামা কাপড়গুলো কাচলাম না। আজকে আমি জামা কাপড় কাচলে তোর মতো আমার জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজে যেত। নে এবার কত জামা কাপড় শুকাবি শুকিয়ে নে, আজকে যেন সারা দিন বৃষ্টি হয়। এই বলে সঙ্গীতা নিজের ঘরে চলে যায়, আর রূপালী ভিজে ভিজে বৃষ্টির মধ্যেই তার সমস্ত জামা কাপড় তুলে ঘরে নিয়ে চলে যায়। আর দুই বৌমার মধ্যে এরকম ঝগড়া ঝামেলা দেখে সাগরিকা দেবী খুবই চিন্তায় পড়ে। তাই আকাশ এবং আবির দুই ছেলে ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়িতে এলে সাগরিকা দেবী তাদেরকে নিয়ে আলোচনায় বসে। তোদের সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। আমি মা হয়ে তোদের দুই ভাইকে বলছি, তোরা দুজনে তোদের সংসার আলাদা করে নে। তোদের আর এক সংসারে থাকার কোনো দরকার নেই। তোরা আলাদা ইনকাম করবি, আলাদা থাকবি, আলাদা খাবি। কারণ এখন বাড়ির দুই বউ নিজেদের মধ্যে মারপিট করা শুরু করেছে, একে অপরের গায়ে হাত তুলছে। এদের দুজনকে আর কিছুতেই এক জায়গায় রাখা সম্ভব নয়। সামান্য জামা কাপড় মেলা নিয়ে দুজনে যখন একে অপরের গায়ে হাত তুলতে পারে, তখন অন্য কোনো সময় এরা বড় দুর্ঘটনাও ঘটিয়ে বসতে পারে। শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গীত এবং রূপালী দুজনেই খুবই খুশি হয়। পরের দিনই সাগরিকা দেবী লোক ডেকে তাদের বাড়িটা সমান দুই ভাগে ভাগ করে নেয়, আর সেই সাথে উঠানেও মাঝ বরাবর লম্বা পাঁচিল তুলে দেওয়া হয়। সঙ্গীত এবং রূপালী এবার নিজের নিজের আলাদা সংসারে রান্না খাওয়া করতে শুরু করে। আর বাড়ি ভাগাভাগি করার পর তারা একে অপরের মুখ দেখাও বন্ধ করে দেয়। আর এরকম ভাবেই কয়েকদিন কাটে। এরই মধ্যে 4-5 দিন ধরে একটানা বৃষ্টি হতে থাকে। এর ফলে আবির এবং আকাশ দুই ভাইয়ের ফ্যাক্টরির কাজও বন্ধ হয়ে যায়। তাই তারা দুই ভাই এখন বাড়িতেই বসে থাকে। কি গো, এভাবে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? কি রান্না হবে কোনো চিন্তা করেছো? ঘরে তো কিছুই নেই, শুধু অল্প একটু চাল আর অল্প একটু ডাল পড়ে আছে। যাও বাজার থেকে তুমি কিছু সবজি আর আনাজ কিনে নিয়ে এসো তো। আমার কাছে এখন সবজি কিংবা কাঁচা আনাজ কেনার মতো টাকা নেই সঙ্গীতা, তুমি তো দেখতেই পাচ্ছ এখন আমার কাজ বন্ধ। আর এত বৃষ্টিপাতের জন্য আমাদের ফ্যাক্টরিতে জলও জমেছে, তাই মালিক আমাদের সবাইকে ছুটি দিয়েছে। যতদিন না বৃষ্টি কমছে ততদিন বাড়িতেই বসে থাকতে হবে। তুমি বরং ডাল আর ভাত রান্না করো, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। তোমার কাছে টাকা নেই মানে? তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তোমার কাছে টাকা নেই, তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টাকা কিভাবে আছে? একটু আগেই তো দেখলাম ওরা বস্তা বস্তা রেশন তুলে নিয়ে এলো। বর্ষাকালে যাতে প্রত্যেকদিন ওদেরকে দোকান বাজারে যেতে না হয়, সেই জন্য তোমার ভাই বস্তা বস্তা চাল, ডাল, আলু, পেঁয়াজ, বেশি বেশি শাকসবজি আরো কত কিছু কিনে নিয়ে এলো। সেদিকে তোমার কি কোনো লক্ষ্য আছে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা দুই ভাই একই ফ্যাক্টরিতে কাজ করি, তাই আমাদের দুই ভাইয়েরই তো কাজ বন্ধ। তাই আমার কাছে যখন টাকা নেই, আমার ছোট ভাইয়ের কাছে অত টাকা তো না থাকারই কথা। এখন আমি জানি না ওরা কিভাবে এত এত জিনিসপত্র কিনছে। তখনই পাঁচিলের অপর প্রান্ত থেকে রূপালী তাদের সব কথা শুনতে পায়। আর রূপালী তখন ইচ্ছা করে চিৎকার করে বলে ওঠে,
মা, এখন তো বর্ষাকাল, তাই জন্য আপনার ছেলের কাজ বন্ধ। আর এখন কতদিন এভাবে বাড়িতে বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই। তাই আমার বাবা মা 1 মাসের রেশনপত্র কিনে পাঠিয়ে দিয়েছে। তাই দেখে আবার অনেকের হিংসা হচ্ছে। যাক, আমার তাতে কি, এখন আমি 1 মাস দিব্যি বসে বসে খাবো। আমাদের তো কোনো চিন্তাই নেই। বল্টু, এই নে বাবা, আমি তোর জন্য চিকেন পকোড়া আর কফি বানিয়েছি, খেয়ে নে। রূপালীর মুখে এমন কথা শুনে সঙ্গীতা আসল ব্যাপারটা বুঝতে পারে। তাই সঙ্গীতা তার স্বামীকে আর কোনো কথা বলতে পারে না। কিন্তু বল্টুকে পকোড়া এবং কফি খেতে দেখে সঙ্গীতার মেয়ে মিমি লুকিয়ে লুকিয়ে তার ছোট কাকিমাদের বাড়িতে চলে যায়। এই বল্টু, আমাকেও পকোড়া দে না। এরকম বর্ষাকালে বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খেতে আর কফি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে পকোড়া বানানোর মতো কিছু নেই। তাই আমার মা আমাকে পকোড়া বানিয়ে দেয়নি। আমার মা আজকে ডাল ভাত রান্না করবে। এই বৃষ্টির মধ্যে ডাল ভাত খেতে কি ভালো লাগে বল? ঠিক আছে দিদি, এসো আমরা 2 ভাই বোন মিলে আজকে পকোড়া খাবো আর কফি খাবো। চলো আমরা জানলার কাছে গিয়ে বসে পড়ি। আমরা জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে মজা করে গরম গরম পকোড়া আর কফি খাবো। এই বলে বল্টু এবং মিমি দুজনেই জানালার ধারে বসে পকোড়া এবং কফি খেতে শুরু করে। আর এমন সময় সেখানে সঙ্গীতা চলে আসে। আর সঙ্গীতা সেখানে এসেই তার মেয়েকে মারধর করতে শুরু করে দেয়। এই, তোর কি খাওয়া হয় না? তুই এখানে এসে পকোড়া খাচ্ছিস? তুই কাকে জিজ্ঞাসা করে এখানে এসেছিস? তোর সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া তুই এখানে আসবি? তোর কি খাওয়া হয় না? চল বাড়ি চল বলছি। দিদি, তুমি এরকম ভাবে মিমিকে মেরো না। মিমি তো এখন ছোট। ও আমার বাড়িতে এসে পকোড়া আর কফি খেতে চেয়েছে, তাই আমি ওকে দিয়েছি। তাই বলে তুমি কি ওকে মারবে? থাক, তোকে আর বেশি দরদ দেখাতে হবে না, বুঝলি? তুই যদি আমার মেয়েকে পকোড়া আর কফি না খাওয়াস তাহলে আমার মেয়ে মরে যাবে না, আমার মেয়ে বেঁচেই থাকবে। আর তোর বাপের বাড়ি থেকে রেশন পাঠানো হয়েছে, আনাজ পাঠানো হয়েছে, তোরা খা না। আমাদের উপর অত দয়া দেখাতে হবে না। এই কি হলো? তোকে বললাম না চল বাড়িতে। বৌমা, তুমি এরকম ভাবে বাচ্চা মেয়েটাকে মারছো কেন? তোমাদের দুজনের ঝামেলায় বাচ্চাদের কি দোষ? আমাদের যে বাড়িটা ভাগাভাগি হয়েছে, সংসার ভাগাভাগি হয়েছে, সেটা তো এই ছোট ছোট বাচ্চাগুলো বোঝে না। তোমরা নিজেদের ঝামেলা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখো, বাচ্চাদের মধ্যে হিংসা সৃষ্টি করো না। থাক মা, আপনি যদি কোনো কথা না বলেন তাহলেই ভালো হবে। এখন তো আপনি আপনার ছোট বৌমাকেই সাপোর্ট করে কথা বলবেন, কারণ এখন যে আমার বরের কাজ বন্ধ হয়ে গেছে, আমার ঘরে কোনো আনাজ নেই, সবজি নেই। এখন তো আমাদের হয়ে কথা বললে আপনি তো আর এই বর্ষাকালে পকোড়া আর কফি খেতে পারবেন না। সঙ্গীতার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। তাই সঙ্গীতাকে তার শাশুড়ি মা কিংবা ছোট যা আর কোনো কথা বলে না। সঙ্গীতা তখনই তার বাচ্চা মেয়ের হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে চলে যায়। আর এরকম ভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। একদিন সঙ্গীতার মামা তার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য সঙ্গীতাদের বাড়িতে আসে। মদন বাবু সঙ্গীতার পরিবারের জন্য অনেক অনেক মিষ্টি, ফল পাকড় এবং অনেক শুকনো খাবারও নিয়ে আসে। আর যা দেখে সঙ্গীতা খুবই খুশি হয়। মা, আমার মামা এসেছিল ওনার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করতে। এই বর্ষার মধ্যে উনি এখন ওনার ছেলের বিয়ে দেবেন। আসলে আমার মামিমা তো মারা গেছে, তাই ঘর সংসার সামলানোর জন্য মামা তাড়াতাড়ি করে নিজের ছেলের বিয়ে দিতে চাইছে। আর এই নিন মা, আমার মামা ফল এনেছিল, মিষ্টি এনেছিল, তাই আপনাকে একটু দিতে এলাম। বৌমা, বলছি তুমি একটু ফল আর মিষ্টি ছোট বৌমাদের ঘরেও দিয়ে এসো, কারণ তোমার মামা তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তাই তুমি একটু ফল আর মিষ্টি নিয়ে যাও, আর নিজে মুখেই ছোট বৌমাকে তোমার মামার বাড়িতে যাওয়ার কথা বলে দাও। আমি কাউকে কিছু দিতে পারবো না। ওর ঘরে এখন বস্তা বস্তা আনাজ, রেশনপত্র সবই আছে, তাই এই সামান্য ফল মিষ্টি না দিলেও ওর কিছু যায় আসবে না। এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। আর যা দেখে সাগরিকা দেবীর খুবই খারাপ লাগে। সেদিন সাগরিকা দেবী খুবই দুঃখিত হয়ে ঘুমিয়ে পড়ে। আর ভোর 5টার দিকে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। আর সে দেখে যে তাদের বাড়ির মধ্যে জল প্রবেশ করছে। যা দেখে সাগরিকা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে চিৎকার করে তার ছেলে এবং বৌমাদের ডাকতে শুরু করে। আকাশ, আবির, বড় বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রামে বন্যা হচ্ছে, বর্ষার জল আমাদের বাড়িতে ঢুকে পড়ছে, তাড়াতাড়ি তোমরা বাইরে এসো। শাশুড়ি মায়ের চিৎকার শুনে বাড়ির সকলেই তার কাছে আসে। আর তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই আকাশ এবং আবির সকলকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির ছাদে উঠে পড়ে। আর ছাদে গিয়ে তারা দেখে যে পুরো গ্রামটাই জলে ভর্তি হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘ 1 সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হওয়ার ফলে তাদের গ্রামে বন্যা দেখা দিয়েছে। আর সকলেই নিজের নিজের ঘরবাড়ি রক্ষা করার চেষ্টা করছে। সেই সাথে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য বেশিরভাগ মানুষজন নিজেদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে।
চারিদিকে যে অবস্থা, আমার মনে হয় 4-5 দিনের আগে তো জল কমবে না। আমাদেরকে 4-5 দিন এভাবেই ছাদে থাকতে হবে। সঙ্গীতা, রূপালী, তোমরা নিচে যাও, আর দরকারি যা যা জিনিসপত্র আছে সেগুলো উপরে নিয়ে চলে এসো। এই শুনে সঙ্গীত এবং রূপালী দুজনেই একসঙ্গে নিচে চলে যায়, আর তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ছাদে নিয়ে চলে আসে। সেই সাথে তাদের দরকারি জিনিসপত্রগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই দুই বৌমা মিলে সেগুলো সুরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করে। আর দুপুরবেলার দিকে সকলেরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়, কিন্তু এখন রান্নাবান্না করার মতো অবস্থা থাকে না। আমার রান্নাঘরে অনেক কিছু শুকনো খাবার আছে, আমি ওই শুকনো খাবারগুলো নিয়ে আসছি, আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। আমার রান্নাঘরেও কালকে রাতে রুটি তরকারি পড়ে আছে, আমিও ওগুলো নিয়ে আসছি, সবাই মিলে খেতে পারবো। এই বলে সঙ্গীতা এবং রূপালী নিজের রান্নাঘর থেকে খাবার নিয়ে চলে আসে, আর সেই খাবারগুলো তারা পরিবারের সকলে মিলেমিশে ভাগ করে খেয়ে নেয়। এভাবেই বিপদের সময় তারা দুই যা একে অপরের সঙ্গে ঝগড়া না করে একে অপরের পাশে দাঁড়ায়, আর যা দেখে সঙ্গীতা দেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয়। দেখতে দেখতে 3 দিন পর বন্যার জল কমে যায়, আর সকলের বাড়ি থেকে জল বাইরে বেরিয়ে যায়। এর ফলে সবাই নিজের ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে। সঙ্গীতা এবং রূপালীও কোনো রকম ভাগাভাগি না করে একসঙ্গে তাদের পুরো বাড়িটা পরিষ্কার করতে শুরু করে। ছোট, আমরা এই কয়দিন কত সুন্দর সবাই মিলে এক জায়গায় থেকেছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি। আমরা যদি সবাই মিলে সারা জীবন এরকম একসঙ্গে মিলেমিশে থাকি তাহলে কেমন হয় বলতো? আমিও সেটাই ভাবছিলাম দিদি। আর শাশুড়ি মা কিংবা আমাদের স্বামীরা কখনোই কিন্তু আলাদা থাকতে চায় না, শুধুমাত্র আমাদের ঝগড়ার কারণেই ওরা আলাদা আলাদা থাকতে বাধ্য হয়েছে। চলো আমরা আবার আগের মতো হয়ে যাই, আমরা আর কখনো নিজেদের মধ্যে ঝামেলা করব না। দুই বৌমার এমন কথা শুনে তাদের শাশুড়ি মা এবং স্বামীরা খুবই খুশি হয়। সেদিন থেকে তারা দুই বউ আবার একসঙ্গে একই সংসারে মিলেমিশে থাকতে শুরু করে। সেদিন দুই বৌমা বাড়ির সকলের জন্য গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজা রান্না করে, আর তারা সকলে একসঙ্গে বসে বর্ষার মধ্যে মজা করে খিচুড়ি খায়।